হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেস্ট পেপার 2025-26 এর পেজ নাম্বার 52তে নাম্বার 4 যে কাজটা আছে সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 4 আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝবো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং সেই টেন্স অনুযায়ী কোনটা সঠিক ভার্ব হবে সেটাই আমরা বেছে নেব। আমরা একবার সেন্টেন্সটা দেখে নিই। By the time the train blank, we blank our bags and blank at the platform. অর্থাৎ একটার পর একটা কাজ হচ্ছে, এবারে আমরা বুঝবো যে কোন কাজটা আগে করতে পারে। আগে আমাদের ব্যাগ গোছানো হতে পারে, তারপরে আমরা প্ল্যাটফর্মে ওয়েট করতে পারি এবং তারপরে আমাদের ট্রেন আসতে পারে। তার মানে অবশ্যই প্রেজেন্টে তো নেই। প্রথমে আমরা দেখছি বাই দ্য টাইম দ্য ট্রেন ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের জন্য যে তিনটে অল্টারনেটিভ আছে অ্যারাইভড, অ্যারাইভ, ওয়াজ অ্যারাইভিং, মানে সিম্পল পাস্টে আছে, এটা সিম্পল পাস্টে আছে, এটা প্রেজেন্টে আছে, আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্টে তো হবে না, আর যদি সত্যিই প্রেজেন্ট টেন্সে হতো তাহলে ট্রেনের পরে অ্যারাইভস হতো, যেহেতু ট্রেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রথম উত্তরটা বোঝার আগে একবার আমরা আমাদের পরেরগুলোকেও দেখে নিতে হবে। যেমন তারপরটা আছে উই হ্যাড প্যাকড, হ্যাভ প্যাকড আর প্যাকড, মানে পাস্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে আর সিম্পল পাস্টে আছে। যেটা আমরা জানলাম যে প্রেজেন্ট তো এখানে আমরা বসাবো না, প্রেজেন্ট হচ্ছে না, তাহলে হ্যাভ প্যাকটা বাদ দিচ্ছি। পরে থাকছে প্যাকড আর হ্যাড প্যাকড। আর একবার নিচেরটাও দেখে নিই। অ্যান্ড ব্ল্যাঙ্ক ওয়েট, ওয়েটিং, হ্যাড ওয়েটেড। ওয়েট এগেইন আবার প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে আমরা এখানে প্রেজেন্ট টেন্সটাকে রাখছি না, তাহলে এটা হবে না। বিন ওয়েটিংটাও ঠিক প্রপার হচ্ছে না, হয় হ্যাড বিন ওয়েটিং, পড়ে থাকছে হ্যাড ওয়েটেড, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার আমরা নিচে লিখেছি। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, মানে অ্যারাইভড হলো কারেক্ট অ্যান্সার। তারপরে উই হ্যাড প্যাকড, হ্যাড প্যাকড হলো কারেক্ট অ্যান্সার। Our bags, we had packed our bags and had waited at the platform. Why this forms? By the time. By the time shows that one action finished after another. একটার পরে আরেকটা কোনো কাজ ঘটেছে সেটা বোঝানোর জন্য বাই দ্য টাইম ব্যবহার করা হয়েছে। পরের যে অ্যাকশনটা, দ্য লেটার অ্যাকশন, দ্য ট্রেন অ্যারাইভড, এটা কিন্তু পরে হয়েছে, ওই জন্য সিম্পল পাস্ট টেন্স হয়েছে। সিম্পল পাস্ট টেন্স, অ্যারাইভড সিম্পল পাস্ট টেন্স। কিন্তু আর্লিয়ার অ্যাকশন কি? প্যাকিং ব্যাগটা, এটাও আগের কাজ, আর ওয়েটিং এটাও আগের কাজ, তাই এটা পাস্ট পারফেক্ট হয়েছে। প্রথমের কাজগুলোকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট দিয়ে, পাস্ট পারফেক্ট ফর আর্লিয়ার অ্যাকশন, লাস্টের অ্যাকশনের আগে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি। 5A-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। সেন্টেন্সটা হলো উই স্টেড অ্যাট ব্ল্যাঙ্ক হোটেল দ্যাট ইজ জাস্ট ব্ল্যাঙ্ক ফিউ স্টেপস অ্যাওয়ে ব্ল্যাঙ্ক দ্য মিউজিয়াম। আচ্ছা, এখানে কারেক্ট অ্যান্সার হবে অ হোটেল। ফার্স্ট যে ব্ল্যাঙ্ক রয়েছে, কারেক্ট অ্যান্সার হবে অ হোটেল। উই স্টেড অ্যাট অ হোটেল, যেহেতু হোটেলটা এখানে প্রথমবার বলেছে, এখানে ফার্স্ট টাইম এখানে মেনশন করেছে যে এটা একটা হোটেল, একটা হোটেল। যদি সেকেন্ড কখন বলতো তখন দ্য হোটেল হতো, মানে একবার বলার পরে যদি পরে আর একবার বলা হতো তখন দ্য হোটেল হতো। যেহেতু ফার্স্ট টাইম বলেছে, যেহেতু এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট একটা কিছু বোঝাচ্ছে যে আমরা একটা হোটেলে ছিলাম, থেকেছিলাম। উই স্টেড অ্যাট আ হোটেল দ্যাট ইজ জাস্ট, এখানেও হবে এ ফিউ স্টেপস, কারণ ফিউ হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ, একটা ফিক্সড ফ্রেজ যার মানে হচ্ছে কিছু, কিছু পা দূরে। কোথা থেকে? অ্যাওয়ে ব্ল্যাঙ্ক দ্য মিউজিয়াম, এখানে হবে ফ্রম, অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম। এটা হচ্ছে কারেক্ট প্রেপোজিশনাল ফ্রেজ। গ্রামার রিলেটেড অন্যরকম কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লাস 9 এবং 10-এর নতুন ইংলিশ অনলাইনের কোর্স স্টার্ট হচ্ছে, যারা কোর্সটা করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এবার বিতে রয়েছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস। First one is change the voice, and the sentence is they made him the captain of the team in spite of his inexperience. They হলো subject, made হলো verb, আর him হলো object. আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, আর ভার্বটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। এখানে দে মেড হিম
আমরা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেয়ে গেলাম। এবার পড়ে আছে যেটা দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, এটা এক্সট্রাভাবে আমরা লিখে দেব। মেন কাজ আমরা করব এই প্রথম তিনটে নিয়ে। হিম, হিম হচ্ছে অবজেক্ট, এটা যখন সাবজেক্ট হবে তখন হয়ে যাবে হি। আমরা জানি হি সাবজেক্ট থাকলে যখন অবজেক্ট হয় হিম হয়ে যায়, হিম অবজেক্ট থাকলে সাবজেক্ট হলে হি হয়ে যায়। এবারে মেড, ভার্ব হচ্ছে মেড, মানে মেকের পাস্ট টেন্স মেড। যেহেতু পাস্ট টেন্স তাই আমরা বি ভার্ব যেটা নেব সেটাকেও পাস্ট টেন্সে করব। হি এর পরে বি ভার্ব হয় ইজ, যেহেতু পাস্ট টেন্স তাহলে ইজের পাস্ট টেন্স হয়ে গেল ওয়াজ। এবারে মেড, মেডের থার্ড ফর্ম ইউজ করব। এখানে সেকেন্ড ফর্ম আছে কিন্তু আমরা থার্ড ফর্ম ইউজ করব। মেক, মেড, মেড, তাহলে থার্ড ফর্মও হচ্ছে মেড, দেখতে একই কিন্তু আমরা ইউজ করলাম কিন্তু থার্ড ফর্ম। হি ওয়াজ মেড। এবারে মনে হচ্ছে এখানে যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেলে বাই দেম হওয়ার কথা, সেটা তো এখানে কোথাও নেই। সেটা কেন নেই আমি বলছি, আগে বলে নিই। এই যে এক্সট্রা কথাটা ছিল দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, এই কথাটা আমরা লিখে নেব। দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিলাম। এবারে বাই দেম, এটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। যদি কারোর মনে হয় যে কিছু প্রবলেম হবে সেক্ষেত্রে তারা বাই দেম একসঙ্গে অ্যাড করতে পারে। বাই দেম লিখলে পুরো অ্যাপ্রোপ্রিয়েট, কোনো অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো লিখি না, সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে চলে আসে অনেক সময় সেটা দরকার লাগে না। যেমন সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, ভয়েস চেঞ্জ করি, মাই পার্স হ্যাজ স্টোলেন। বাই সামওয়ান আমরা দিই না, ঠিক একই রকমভাবে বাই দেম এখানে না দিলেও চলে, দিলেও ভালো, কোনো প্রবলেম নেই। যাদের প্রবলেম মনে হবে, কোনো ডাউট থাকবে তাদের ক্ষেত্রে লিখে নেওয়াটা বেস্ট। তাহলে অ্যান্সার হলো হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স বাই দেম। নেক্সট নাম্বার 2, চেঞ্জ দ্য মুড অফ নারেশন, অর্থাৎ নারেশন চেঞ্জ করতে হবে এই সেন্টেন্সটার। টিচার said to the students, had you revised the chapter thoroughly, you wouldn't have faced any difficulty in the exam. এবার আমাদের মনে রাখতে হবে এই যে রিপোর্টিং স্পিচ আছে এটা কিন্তু কোয়েশ্চেনে নেই। কোয়েশ্চেনে থাকলে এখানে কোথাও কোয়েশ্চেন মার্ক থাকতো, এখানে ফুল স্টপ আছে, মানে এটা একটাই সেন্টেন্স কিন্তু এটা কোয়েশ্চেন নয়। এটা আছে অ্যাকচুয়ালি had you revised the chapter thoroughly, এটা মনে হচ্ছে প্রশ্নতে কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। বলছে যদি চ্যাপ্টারটা থরলি রিভাইজ করো তুমি, তাহলে কখনোই তুমি সমস্যার সম্মুখীন হবে না এক্সামেতে। এটা একটা কন্ডিশন রয়েছে, একটা শর্ত রয়েছে যে এইটা যদি করো তাহলে এইটা হবে না। যেমন নর্মাল নিয়মে আমরা করি সেটা আমরা সলভ করার চেষ্টা করছি। দ্য টিচারই রয়ে গেল। সে টু এর জন্য আমরা ইউজ করি টোল্ড। সে টু হলে টেল হতো, এটা পাস্ট টেন্সে আছে, সে টু তাই টোল্ড। দ্য স্টুডেন্টস হয়ে গেল। এবার আমরা জানি কমা আর এই কোটেশন তোলার জন্য আমরা দ্যাট ব্যবহার করি, সেটাও করলাম। এবারে যেহেতু এটা প্রশ্নর সেন্টেন্স নয় তাই আমরা ইফ দিয়ে কিন্তু জয়নিং করলাম না, আমরা করলাম দ্যাট দিয়ে। তারপরেও এখানে একটা ইফ দেখা যাচ্ছে, এই ইফটা কেন? এই ইফটা যেহেতু এটা প্রশ্ন করেনি তাই আমরা ইফ দিয়ে জয়নিং করব না, এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্স। টিচার বলতে চাইছে যদি তুমি ভালো করে চ্যাপ্টারটা রিভাইজ করো তাহলে পরীক্ষার হলে বা পরীক্ষাতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। যেহেতু কন্ডিশন তাই আমরা ইফ দিয়ে করলাম। এবার যেমন ছিল হ্যাড ইউ, আমরা নর্মালে সাজিয়ে নেব যে ইউ হ্যাড হলে কীরকম হতো। ইউ বলতে স্টুডেন্টসদেরকেই বলা হচ্ছে, তাহলে দে হয়ে যাবে প্লুরালে। হ্যাড রিভাইজড মানে এটা কিসে আছে? পাস্ট পারফেক্টে। আর আমরা জানি রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং স্পিচ যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না। তাহলে হ্যাড রিভাইজডই হয়ে গেল। তারপর যা আছে পুরোটা নর্মালি লিখছি থরলি অবধি, রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি। আবার এই যে ইউ বলেছে, ইউ বলতে সেই স্টুডেন্টদেরকেই বলা হয়েছে, তার মানে আবার দে লিখছি। এবার এখানে পাস্ট টেন্স উডন্ট হ্যাভ, তাহলে এখানে যেমন আছে উডন্টটাকে এখানে ভেঙে লেখা আছে উড নট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দি এক্সাম, মানে যা আছে তাই লিখে দেওয়া হলো। চেঞ্জ তাহলে কি হলো, নর্মাল যেমন সেড টু থেকে টোল্ড হয় সেরকমই করা হলো, যেহেতু এটা প্রশ্ন করেনি, প্রশ্ন করলে আক্সড হয়ে যেত। আর কমা আর কোটেশন তোলার জন্য অ্যাড করা হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সের শুরুটা আমরা ইভ দিয়ে করে আবার নর্মালভাবেই করব, কোনো ভার্ব আগে হবে না। হ্যাড ইউ ওটাকে আমরা করে নিচ্ছি, ইউ হ্যাড নর্মালি আমরা চিন্তা করে নিচ্ছি। এবার ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? স্টুডেন্টসদেরকে, সেই কারণে দে হলো। তারপরে দে হ্যাড রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি, আবার এখানে ইউ এর জায়গাতে দে হলো, বাকি যা আছে তেমনই বসে গেল। নাম্বার 3তে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার।
এটা একটু বোঝার আছে। নো সুনারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আগে আমরা একটু সেন্টেন্সটা দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সটা হলো আই স দ্য ট্রেন কামিং। নেক্সট সেন্টেন্সটা হলো ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। এখানে সেন্টেন্সটা নো সুনার দিয়ে জয়েনিং করতে হবে। আমরা জানি নো সুনার প্রথমে বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রথম সেন্টেন্সে যেটুকুনি আছে সেটুকুনি বসে, তারপরে দেন বসে, দেনের পরে যেমন আছে তেমন পুরোটা বসে যায়। প্রথমে নো সুনার বসিয়ে আগেই কিন্তু আমরা সাবজেক্ট দেব না, নো সুনারের পরে একটা অক্সিলারি দেব। এখানে অক্সিলারি আমরা ডিড দিয়েছি, যখন ডিড করে দিলাম মানে সটা পাস্ট টেন্সে আছে তাই ডিড করে দিলাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে আমরা ভার্বটাকে রাখলাম। এখানে যেহেতু স ছিল আর সামনে ডিড বসিয়ে দিয়েছি তখন আর স হবে না, তখন হয়ে যাবে সি। নো সুনার ডিড আই সি, এবার পরে থাকলো দ্য ট্রেন কামিং, আমরা বসিয়ে দিলাম, জয়েন করব দেন দিয়ে। আই কট হোল্ড অফ দ্য লিটল বয় অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেখে মনে হচ্ছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কিন্তু এটার একটা নিয়ম আছে। এবার আরেকটা কথা বলি, এটাকে আরেকভাবেও লেখা যেত। যেহেতু নো সুনার, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আমরা কিন্তু এরকমও লিখতে পারতাম, নো সুনার হ্যাড, তারপরে আই, তাহলে যেই হ্যাড দেবো তখন এটা আবার থার্ড ফর্ম এসে যাবে, আই সিন। মানে এই জায়গাটা এরকমও লেখা যেতে পারতো। তাহলে এই জায়গাটা এরকমও হতে পারতো, নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। দুটোই ঠিক। আমরা জানি যে পাস্ট টেন্সে দুটো কাজ পরপর হলে প্রথম কাজটা সবসময় আমরা পাস্ট পারফেক্টে রাখবো এবং দ্বিতীয় কাজটা সিম্পল পাস্টে রাখবো। যেহেতু প্রথম কাজটা হচ্ছে আমি দেখেছি ট্রেনটা আসছে, দেখেই আমি বাচ্চাটার হাত ধরলাম, তার মানে আগে দেখার কাজটা হচ্ছে, তাই এটা আমরা পারফেক্টে রেখেছি। সেটাকে এইভাবেও লেখা যেতে পারে, ডিড আই সি, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য। বাকি অন্যান্য সেন্টেন্সে আমরা এই হ্যাড আই সিন যেভাবে লিখেছি এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে ইমিডিয়েটলি কথাটা রয়েছে, এটাকে আমরা কিন্তু নিচে লিখিনি, দ্যানের জায়গাতে লিখিনি, দ্যানের পরে লিখিনি। এটার কারণ হলো দ্যান বসানো মানেই দ্যান শোজ দি ইমিডিয়েট সিকোয়েন্স অফ ইভেন্টস, তাই আলাদা করে আর ইমিডিয়েটলি শব্দটা রাখা হলো না। এটাকে ইনভার্সন বলে, মানে নো সুনারের পরে আগে অক্সিলারি একটা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এটা হচ্ছে নো সুনার পরে এই ইনভার্সনটা হয়, বসে। এই অনুযায়ী আমরা এই ডিড আই সি এটাকেও বসাতে পারি বা হ্যাড আই সিন এটাকেও বসাতে পারি। গ্রামার রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেই টপিকটার ওপরে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। 5C-তে আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস গিভেন, লুক আফটার, কাম অ্যাক্রস, পুট অফ, রান ইনটু, ওয়ান এক্সট্রা। তিনটে যেহেতু প্রশ্ন আছে আর অপশন আছে চারটে, তার মানে একটা অপশন এক্সট্রা আছে। আমরা দেখে নিই কী কী আছে সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্সে আছে আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। মিটের পাস্ট টেন্স হচ্ছে মেট, তার মানে আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করব সেটাকেও আমরা পাস্ট টেন্স করব। এখানে আমরা রান ইনটুকে নিয়েছি। রান ইনটু মানে হলো মিট বাই চান্স, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, সংস্করণ করা, এগুলো ইত্যাদি হয়। তো মিট বাই চান্স এটাও যেহেতু বোঝায়, তাই আমরা রান ইনটুকে এখানে রাখতে পারি। মিটের পাস্ট টেন্স হিসাবে রানেরও পাস্ট টেন্স হয়ে যাবে র্যান ইনটু হবে পুরোটা উত্তর। নেক্সট, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেন। বৃষ্টির জন্য ম্যাচটা পিছিয়ে গেছে। ওয়াজ পোস্টপন্ড অর্থাৎ প্যাসিভে আছে সেন্টেন্সটা, মানে এটা পোস্টপনের থার্ড ফর্মে রয়েছে। তাহলে আমাদের জানতে হবে পোস্টপনের জন্য কোনটা হতে পারে। পুট অফ হবে এটার অ্যান্সার। পুট অফ মিন্স ডিলে, পিছিয়ে যাওয়া। তাহলে পোস্টপন মানেও ডিলে, পুট অফ মানেও ডিলে, তাহলে পুট অফটা হবে অ্যান্সার। কিন্তু পুটের থার্ড ফর্ম ইউজ হবে, যেহেতু আমরা জানি পুট মানে পাস্ট পার্টিসিপাল ফর্মও পুট হয়, তাই পুট অফটাই হবে এটার অ্যান্সার। নেক্সট, শি টেক্স কেয়ার অফ হার ইয়ঙ্গার ব্রাদার। টেক্স কেয়ার অফ মানে দেখাশোনা করা বা খেয়াল রাখা, সে তার ছোট ভাইয়ের খেয়াল রাখে। লুক আফটার মানেও দেখাশোনা করা। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, লুক আফটারটাও হয়েছে লুকস আফটার। আর এক্সট্রা ফ্রেজাল ভার্ব রয়ে গেল কাম অ্যাক্রস। যদিও কাম অ্যাক্রস মানেও মিট সাডেনলি, মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, বা বলতে পারি ফাইন্ড সামথিং অর সামওয়ান আনএক্সপেক্টেডলি। তার মানে আমরা এখানে যদি র্যান ইনটু না করতাম তাহলে আমরা এখানে করতে পারতাম কাম অ্যাক্রসের পাস্ট টেন্স করে করতে পারতাম কেম অ্যাক্রস। যেহেতু আমরা রান ইনটুটাকে এখানে চুজ করেছিলাম, মানে র্যান ইনটু হিসাবে,
তাই আমরা কাম অ্যাক্রসটাকে এক্সট্রা ফ্রেজাল ভার্ব হিসেবে রেখে দিয়েছিলাম। যদি কাম অ্যাক্রসটা এখানে আসতো তখন হয়ে যেত কেম অ্যাক্রস, আর তখন রান ইনটুটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব হয়ে যেত। গ্রামার রিলেটেড কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।